যে জাতি জয় বাংলা স্লোগান দিয়া দেশ স্বাধীন করল, তাদের অনেকেই অল্প কিছুদিন পরে বাংলাদেশ জিন্দাবাদ বলতে শুরু করলো। এখন তারা বলতেছে ইনকিলাব জিন্দাবাদ। শত্রু মিত্র চিহ্নিত করতে, অন্যায়ের প্রতিবাদ করতে, আধিপত্যবাদের বিরুদ্ধে নিজের স্বাধীনতার কথা বলতে এখন সে নিজেকে বলছে মজলুম, শত্রুকে জালিম। সে ইনসাফ চাইছে, বলছে ইমানের কথা। অসুবিধা নাই, ভাষার ভিতরে বিদেশি শব্দের উপস্থিতি অস্বাভাবিক নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজাকার শব্দটা ছিল ঘৃণিত, পুঁতিগন্ধময়, এক কথায় একটা গালি। সেই শব্দটা মাত্র ৫৬ বছরের মাথায় এসে হয়ে উঠল বিপ্লবের কবিতা। এটা কি শুধু ভাষার বিবর্তন, নাকি এর ভিতরে রয়েছে গভীর রাজনৈতিক বাস্তবতা? কি প্রসঙ্গটা কঠিন হয়ে গেল? আসেন এই আলাপটা তুইলা রাইখা এই ফেব্রুয়ারি মাসে অন্য একটা প্রসঙ্গে ঢুকি, যাতে বিষয়টা বুঝতে সহজ হয়। আমাদের জীবনে যে একটা ভাষা আন্দোলন হয়েছিল ৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, রক্ত দিয়া ভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, প্রশ্ন করি সেই ভাষা আন্দোলনটা কি? শুধু ভাষার জন্য, অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা রাষ্ট্রভাষা হিসেবে যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করছিল, তার প্রতিবাদে বাংলা ভাষার দাবিতে বাঙালির আন্দোলন, নাকি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে পশ্চিম পাকিস্তানের দ্বারা পূর্ব পাকিস্তানের মানুষের বিরুদ্ধে অবহেলা, অবজ্ঞা, শোষণ, বঞ্চনা, নিপীড়নের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ? আসেন একটু চিন্তা করি, রাষ্ট্রভাষা জিনিসটা কি, যে কারণে মোহাম্মদ আলী জিন্নাহ যেই ঘোষণা করলো উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। Let me make it very clear to you, and leave no doubt, that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really the enemy of Pakistan. সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের পোলাপাইনেরা চেইতা উঠল, আর তারপর আন্দোলন। উইকিপিডিয়ার তথ্য মতে রাষ্ট্রভাষা হলো একটি দেশের আইন বা সংবিধানে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত প্রধান ভাষা, যা সাধারণত সরকারি কাজকর্মে, আইন প্রণয়নে, দাপ্তরিক যোগাযোগে এবং রাষ্ট্রীয় পর্যায়ে জনগণের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এটি কোনো জাতি বা দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে গণ্য হয়। তাই একটি বহুজাতিক, বহুভাষিক রাষ্ট্রে পাকিস্তান যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, তা ছিল শোষণ, নিপীড়নের হাতিয়ার। প্রশ্নটা থেকে যাচ্ছে, উর্দু যদি সত্যি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হইত, তাহলে পূর্ব বাংলার বাঙালিদের কি কি সমস্যা হইত? যে কথাটা চিন্তা কইরা সেই সময়ে সব বাঙালি একাট্টা হইছিল। একটা উত্তর হইতে পারে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মধ্যবিত্তগরের ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের স্বপ্ন, তাদের কলিজার টুকরা সন্তান। তার উপর যখন গুলি চলল, রক্ত ঝরল, যখন দেখল তার ছেলে চাকরি পাবে না, তখন সে আর ঘরে বসে থাকলো না, পুরা বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তান রাস্তায় নামল। এবার একটু খেয়াল করি কি কারণে এবং কিভাবে ২১শে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পরবর্তী আন্দোলনগুলোকেও প্রভাবিত করছিল। মনীষী বদরুদ্দিন ওমর তার বাঙালি মুসলমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রবন্ধে দেখাইতে চাইছেন ১৯৪৭-এর স্বাধীনতার পর ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের পূর্বাঞ্চলের বাঙালি মুসলমানরা কিভাবে নিজেদের পাকিস্তান রাষ্ট্র কাঠামোর ভিতরে নিজেদের বাঙালি হিসেবে পুনরাবিষ্কার করে, ধর্মীয় পরিচয়ের বাইরে ভাষাভিত্তিক আত্মপরিচয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তাই তার স্বদেশ প্রত্যাবর্তন। এই পথ ধরে ৬৬, ৬৯ হয়ে ৭১-এর স্বাধীনতা। একটু খেয়াল কইরা দেখেন ভাই, ৭১-এর পর একদলীয় শাসন, স্বৈরশাসন, ধর্মীয় উগ্রবাদ, ফ্যাসিবাদ বিরোধী যত আন্দোলন হয়েছে এই মুল্লুকে, যতবার আমরা বিচ্ছিন্ন হইছি, বেপুত হইছি, আত্মবিস্মৃত হইছি, আমাদের এক জায়গায় আনছে
21শে ফেব্রুয়ারি আমরা শহীদ মিনারে গেছি, প্রভাত ফেরি করছি, ফুল দিছি, গান গাইছি, স্লোগান দিছি, সর্বস্তরে বাংলা ভাষা চালু করো। এই জায়গায় আমরা একটু একাডেমিক আলোচনায় চলে যাই। বেশি পারবো না, যতদূর জ্ঞানী কোলায় আর কি। ভাষা কি এবং কিভাবে কাজ করে? কিতাবে আছে মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। তাহলে জীবন যদি বহমান হয়, ভাষাও নদীর মতো প্রবাহমান। এখানে রক্ষণশীলতার দাবি উঠতে পারে না। তাই আপনি বিদেশি ক্রিম মাখবেন, সারা দুনিয়ার খাবার খাইবেন, ইউরোপিয়ান জীবনযাপন করবেন, কামলা খাটতে আরব দেশে যাবেন, ছেলেরে পড়তে বিদেশে পাঠাইবেন, অথচ মনের ভাব প্রকাশ করবেন কুলীন প্রমিত বাংলায়। এটা খুবই কন্ট্রাডিক্টরি। দেখেন, এইখানে বাম পাশে যে শব্দগুলি আছে তার অধিকাংশই আরবি ফার্সি থেকে বাংলা ভাষায় ঢুকছে, আর ডান পাশের অধিকাংশগুলাই সংস্কৃত থেকে ঢুকছে। আরবি, ফার্সি আর সংস্কৃত থেকে ঢুকলেও এইগুলা সবই আসলে বাংলা শব্দই, কারণ উৎসমূলকভাবে বাংলা ভাষায় 5 ধরনের শব্দ আছে: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আবার কেবল শব্দের উৎসই নয়, ব্যবহারই ঠিক করে দেয় যে কোনো ভাষার শব্দকে। শুধু উৎস আরবি, ফার্সি, সংস্কৃত হলেই সেটা বাংলা না, এমন ধারণা ব্যাকরণ মানে না। বাংলা একাডেমি সহ বিভিন্ন মান্য অভিধানে আরবি, ফার্সি, উর্দু উৎসের হাজার হাজার শব্দকে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখছেন কিভাবে প্রথম যে আলোচনাটা তুইলা রাখছিলাম সেই প্রসঙ্গে কিভাবে ঢুকে গেলাম? আসেন ভাই, একটু চিন্তা করে দেখি। যেমন তৎসম, তদ্ভব, দেশি ধারা থেকে বাংলা শব্দ নিজের ভাণ্ডার সমৃদ্ধ করে, তেমনি স্বাধীনতা, বিপ্লব, সুবিচার, নিপীড়িত, নিপীড়ক, দেশ, জাতি, নতুন ব্যবস্থা এই শব্দগুলার সমার্থক হিসেবে আজাদি, ইনকিলাব, ইনসাফ, মজলুম, জালিম, মুলুক, কম, নয়া বন্দোবস্ত এই শব্দগুলো চলে এসেছে। এগুলো বিদেশি উৎসের বাংলা শব্দ শ্রেণীতে পড়ে। দুই দিক মিলিয়েই বাংলা শব্দ ভাণ্ডার ধরা হয়। যে কোনো প্রাণবন্ত ভাষা সময়ের সঙ্গে সঙ্গে নতুন শব্দ নেয়, পুরনো শব্দ পাল্টায়, বাংলাও এর ব্যতিক্রম না। ভাষার প্রসঙ্গটা যতটা ব্যক্তিগত চর্চার বিষয়, তার চেয়ে বেশি রাজনৈতিক। রাজনৈতিক বিষয়টার মোকাবেলা রাজনৈতিকভাবেই হওয়া উচিত নয় কি? আমাদের রাজনৈতিক সচেতনতাই বলবে আমাদের অভিপ্রায়, অর্থাৎ আমরা কি চাই। ভাষার মাসে আসেন কিছু গদবাঁধা স্লোগান না দিয়ে আমাদের রাজনৈতিক মান উন্নত করায় সচেষ্ট হই। আসেন চিন্তা করি, চিন্তার বদল করতে কাকনিকের সঙ্গে থাকি।